সে জীর্ণপ্রায় বাঁধা ঘাটের ধারে আমার নৌকা লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। নৌকার ছাদের উপরে মাঝি নমাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়ছিল। স্থির রেখাহীন নদীর জলের ওপর অসংখ্য রঙের খেলা চলছে। জানালা ভাঙা বারান্দা, ঝুলে পড়া জরাগ্রস্ত বিশাল অট্টালিকার সামনে ঘাটের ওপরে সন্ধেবেলায় একলা বসে আমার চোখের কোণ ভিজবে ভিজবে করছে, এমন সময় মাথা থেকে পা পর্যন্ত হঠাৎ চমকে উঠে শুনলাম, বলি, মশাইয়ের কোথা থেকে আসা হয়েছে? নমস্কার বন্ধুরা। বাঙালির জীবনে রহস্য রোমাঞ্চ যেমন আছে, তার থেকেও বেশি করে জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই 1861 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিটি বাঙালি তথা ভারতীয়র জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর অনস্বীকার্য। তার লেখা গল্প, গান, কবিতা, উপন্যাস সবই আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। 1913 সালে তিনি প্রথম নন ইউরোপিয়ান হিসেবে নোবেল প্রাইজ পান গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য। সেই রবীন্দ্রনাথ কি শুধুই ভক্তি, বিরহ, প্রেম বা দেশাত্মবোধক রচনাই করেছেন? না, একদমই তা নয়। রহস্যের জাল বুনে পাঠকের মন জয় করতে তার জুড়ি মেলা ভার। 25শে বৈশাখ উপলক্ষে সেই রকমই একটা ছোট গল্প আজ মজলিসি আড্ডার ঠেক নিয়ে এসেছে, যার নাম মণিহারা। সত্যজিৎ রায়, যার জন্মদিন ছিল এই 2রা মে, তিনিও তার ছবি 3 কন্যাতে এই গল্পটি নিয়েছিলেন। আজকের গল্প মণিহারা আমরা নিয়েছি bangaliboi.com অনলাইন সাইট থেকে। প্রধান চরিত্রে কথক, ফণীভূষণ, স্কুল মাস্টার এবং মণিমালিকা। মণিমালিকার চরিত্রে এই প্রথমবার আমাদের চ্যানেলে কাজ করছে প্রকৃতি। গল্পের সূত্রধার আমি, পূজা। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প মণিহারা। দেখলাম ভদ্রলোকটি অত্যন্ত রোগা এবং অতিশয় গরীব। তার তেলচিটে কাপড় দেখলে মনে হয় যেন এই সবেমাত্র তিনি কর্মক্ষেত্র থেকে ফিরেছেন এবং যে সময় জল খাওয়া উচিত সে সময় বেচারা নদী তীরে সন্ধ্যার হাওয়া খেতে এসেছেন। আগন্তুক আমার পাশে সিঁড়িতে এসে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? আমি ব্যবসা করি। ও, কিসের ব্যবসা? এই হর্তুকি, রেশমের গুটি, কাঠের ব্যবসা, এই আর কি। কি নাম? একটু চুপ করে থেকে যে নামটা আমি বললাম সেটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হলো না। পুনরায় প্রশ্ন করলেন, এখানে কি করতে এসেছেন? ওই বায়ু পরিবর্তন। লোকটা একটু আশ্চর্য হয়ে বললেন, মশাই, আজ প্রায় 6 বছর এখানে থাকছি, কিন্তু এখানকার বায়ু আমার শরীরের কোনো উন্নতি করেনি। এই কথা মানতেই হবে, রাঁচির থেকে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাবে। আগে হ্যাঁ, তা ঠিক। বলি, এখানে কোথায় থাকছেন? আমি ঘাটের উপরকার ভাঙা বাড়িটা দেখিয়ে বললাম, এই যে এই বাড়িতে। মনে হলো লোকটির মনে সন্দেহ হলো। আমি এই পুরো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি। কিন্তু এ সম্বন্ধে আর কোনো কথা তুললেন না। কেবল আজ 15 বছর আগে
এই অভিশপ্ত বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা করলেন। লোকটির পরিচয় পেলাম, তিনি এখানকার স্কুল মাস্টার। তার টেকো মাথায় একজোড়া বড় বড় চোখ কোটরের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। মাঝি নমাজ পড়া শেষ করে রান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়ি তার আগের প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে। স্কুলমাস্টার বললেন, আমি এই গ্রামে আসার পর প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করতেন। তিনি তার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বিশাল বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হয়েছিলেন, কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো পরে সাহেবের আপিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলতেন, তার ওপর আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতি কোনো সম্ভাবনা ছিল না। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী, একে কলেজে পড়া, তার উপর সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চালচলন আর থাকলো না। এমনকি অসুখ বিসুখ হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে ডাকা হতো। আপনি নিশ্চয়ই বিবাহিত, সুতরাং এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে গরিব বা কুশ্রী তা নয়, সে নিতান্ত নিরীহ মানুষ। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সেই সুযোগটুকু না দেয়, তবে স্বামীর ভাগ্য তো খারাপই, কিন্তু স্ত্রীর তার চেয়েও বেশি। অভাগা ফণিভূষণ আধুনিক হলেও স্বভাবে সে ছিল নিতান্ত ভালো মানুষ। সেই কারণে সে ব্যবসায়ও সুবিধা করতে পারল না। দাম্পত্যেও তার তেমন সুযোগ হয়নি। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় শাড়ি, গয়না, ভালোবাসা সবই পেত। স্বামীকে সে নিজের ঢাকাই শাড়ি এবং গয়নাগাটি জোগাবার যন্ত্র ছাড়া আর কিছুই ভাবত না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে। ব্যবসার জন্য এই বাড়িটিতেই তিনি থাকতেন। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি মাসি অন্য 5 জন ছিল। কিন্তু ফণিভূষণ পিসি মাসি ও অন্য 5 জনের সাথে তার স্ত্রীকে রাখতে চাননি, তাই স্ত্রীকে তিনি নিজের কাছেই এনে রাখলেন। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না। পাড়া প্রতিবেশীদের সঙ্গেও তার মেলামেশা ছিল না। ব্রত উপলক্ষ করে 2টো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2টো পয়সা ভিক্ষা বেশি দেওয়া কখনো সে করেনি। কেবল স্বামীর ভালোবাসা ছাড়া সব কিছুই সে জমিয়ে রাখত। সন্তান সুখ থেকে বঞ্চিত হওয়া তার কাছে এমন কিছু ছিল না যাকে সে তার মণিমুক্ত গয়নাগাটির থেকে বেশি ভালোবাসে। কিন্তু মণিমালিকা কাজকর্মে অতি পটু ছিল। তার কারোর জন্য চিন্তা বা ভালোবাসা ছিল না, কেবল কাজ করত এবং জমাত। এই জন্য তার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং জমানো সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। যদিও রান্নায় নুন কম হতো না বা পানে চুনও বেশি হতো না, কিন্তু ফণিভূষণের হৃদয় কিসের যেন অভাব বোধ করত। স্ত্রীর কোনো দোষ ছিল না,
তবু স্বামীর কোনো সুখও ছিল না, আর তাই সে স্ত্রীকে গয়না দিয়ে ভরিয়ে দিত, যা সিন্ধুক ভর্তি করলেও হৃদয় শূন্যই থাকত। এই সময় ফণিভূষণের ব্যবসায় হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হলো। হঠাৎ কী কারণে বাজারে তার ক্রেডিট ধরে রাখা কঠিন হয়ে পড়ল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও থেকে লাখ দেড়েক টাকা বের করতে পারে, আর বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখানো যায়, তাহলেই মুহূর্তের মধ্যে সংকট কেটে যায়। টাকাটা জোগাড় হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনের কাছে ধার করলে ব্যবসার ক্ষতি হতে পারে, আবার অন্য কোথাও থেকে ঋণ করলে সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। কিন্তু গয়না বন্ধক রাখলে ঋণ পাওয়া অনেক সহজ হয়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। একজন স্বামী নিজের স্ত্রীর কাছে যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন যাবার ক্ষমতা ছিল না। তার দরকারের কথাটা বলল অত্যন্ত দুর্বলভাবে। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই উত্তর করল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা আর তার ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের ভেতরের ক্ষোভ পর্যন্ত চেপে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্ত্রী স্বামীকে তার চেয়ে চেনে অনেক বেশি। কিন্তু ফণিভূষণকে তার স্ত্রী ঠিক বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। নাম সম্পর্কে অথবা দুঃসম্পর্কের মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে, আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু আদায় করত। মণিমালিকা তাকে ডেকে সব খুলে বলল। জিজ্ঞাসা করল, এখন কি করা যায় বলো তো? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, বাবু কখনোই টাকা জোগাড় করতে পারবেন না, শেষকালে তোমার ওই গয়নাতেই টান পড়বে, দেখে নিও। মণিমালিকা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু তার অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। আর যা আছে তা হলো তার এই গয়না। সেই অনেক দিনের অনেক স্বাদের জমিয়ে রাখা ধন এক মুহূর্তেই ব্যবসায় লেগে যাবে ভেবে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কি করা যায় তাহলে? হ্যাঁ, আমি বলি কি, গয়নাগুলো নিয়ে এবেলা বাপের বাড়ি চলো। গয়নার বেশ কিছু অংশ যাতে তার ভাগে আসে, তার জন্য মধুসূদন মনে মনে ফোন দিয়ে এঁটে রাখল। মণিমালিকা এ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হল। আষাঢ় শেষের সন্ধেবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা এসে লাগলো। ঘন মেঘাচ্ছন্ন ভোরবেলায় নিবিড় অন্ধকারে একখানি মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার ভেতর থেকে বলে উঠল, গয়নার বাক্সটা আমার কাছে দাও তাড়াতাড়ি। সে পরে হবে, এখন নৌকা খুলে দাও। নৌকা খুলে দিতেই খরস্রোতে হু হু করে ভেসে গেল সেই নৌকা।
মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না পড়েছে। বাক্সে ভরে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে এই আশঙ্কা তার ছিল, কিন্তু গায়ে পড়ে নিলে তাকে না মেরে সে গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে সঙ্গে দেহ প্রাণের চেয়ে দামি গয়নাগুলি ছিল তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝতো না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে কর্তৃক বাপের বাড়িতে পৌঁছিয়ে দিতে গেছে। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে মনিবকে একটা চিঠি লিখল, যার মূল বক্তব্য হলো স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া ঠিক না। ফণিভূষণ মণিমালিকার বোনের কথাটা ঠিক বুঝল। সে প্রবল আঘাত পেয়ে মনে মনে ভাবল। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, আমি এত চেষ্টা করছি যাতে গয়নাতে না হাত দিয়ে টাকা রোজগার করা যায়, আর তবু আমাকেই সন্দেহ। আমাকে আজও চিনল না। ফণিভূষণ স্ত্রীকে কোনো চিঠি লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করবে না। উফ, কি ভীষণ দণ্ডবিধি! দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা জোগাড় করে বিপদমুক্ত হয়ে ফণিভূষণ বাড়ি ফিরল। সে জানতো বাপের বাড়িতে গয়নাপত্র রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসেছে। সেদিনকার দিন প্রার্থীভাব ত্যাগ করে কৃতকার্যকৃতী পুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে লজ্জিত হবে, তাই ভাবতে ভাবতে সে তার শোবার ঘরের সামনে উপস্থিত হল। সে দেখলো দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখলো এ কি, ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নার চিহ্ন নেই। তার বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। মনে হলো সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সবই ব্যর্থ। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনো চেষ্টা করতে চাইল না। মনে করলো যদি ইচ্ছা হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে বসে না থাকতে কর্ত্রীর খবর নেওয়া দরকার। এই বলে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর আসলো মণি অথবা মধু সেখানে কেউই যায়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদী তীরে প্রশ্ন করতে লোক ছুটল, মধুর তল্লাশ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকার বাজিকে, কোন পথে তারা কোথায় চলে গেল তার কোনো সন্ধান মিলল না। সব আশা ছেড়ে একদিন ফণিভূষণ সন্ধেবেলা তার ফাঁকা শোবার ঘরে ঢুকলো। এদিন ছিল জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হয়েছে। মুষলধারা বৃষ্টির শব্দে যাত্রার গানের সুর অল্প অল্প কানে আসছে। এই যে জানলার উপরে দরজাটা ঝুলে পড়েছে, এইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করেছিল। কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো। আলনার উপরে একটি গামছা ও তোয়ালে একটি চুড়ি পেরে ও একটি ডুরে শাড়ি এমনভাবে রাখা ছিল যেন এই সবে সেগুলি ব্যবহার হয়েছে।
ঘরের কোণে টেবিলের উপরে পিতলের ডিবায় মণিমালিকার সাজানো কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাচের আলমারির মধ্যে তার চিনির পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিকান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় ঘড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করে সাজানো। যে ছোট গোল শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন জ্বালাতো, তা এখন নিভে গিয়ে ম্লান হয়ে দাঁড়িয়ে আছে। কেবল সেই ছোট ল্যাম্পটি এই শোবার ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী, সমস্ত শূন্য করে চলে যায়। সেও এত চিহ্ন, এত ইতিহাস সমস্ত জড়বস্তুর উপর রেখে যায়। গভীর রাত্রে কখন এক সময় বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনি বসে আছে। জানলার বাইরে নীরব অন্ধকার ঘনিয়েছে, যেন মনে হয় সেই জমালয়ের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গহনার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের উপর থেকে উঠে আসছে। তখন নদীর জল এবং রাতের অন্ধকার এক হয়ে মিশে গেছে। ফণিভূষণ আনন্দ হয়ে উৎসুক দুই চোখ দিয়ে অন্ধকার ভেতর দেখার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুই দেখা গেল না। যতই দেখার চেষ্টা করতে লাগলো ততই অন্ধকার আরো বেড়ে উঠল। শব্দটা ক্রমে ঘাটের একদম শেষ ধাপ ছেড়ে বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়ির সামনে এসে থামলো। দেউড়ি বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গেছিল। তখন সেই বন্ধ দরজার উপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো। ফণিভূষণ আর থাকতে পারলো না। এক এক করে ঘর পেরিয়ে এসে সিঁড়ি বেয়ে নিচে নেমে বন্ধ দরজার সামনে দাঁড়ালো। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। প্রাণপণে দুই হাতে সেই দরজা নাড়া দিতেই সেই আওয়াজে ফণিভূষণ জেগে উঠল। সে দেখলো ঘুমের মধ্যে সে নেমে এসেছে সদর দরজার সামনে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। স্বপ্ন ভেঙে দেখলো বাইরে আর কোনো শব্দ নেই। কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ছিল এবং তারই মাঝে শোনা যাচ্ছে যাত্রার ছেলেরা ভৈরবী সুর ধরেছে। যদিও ব্যাপারটা স্বপ্ন, কিন্তু এত কাছের এবং সত্যি বলে মনে হচ্ছে যে ফণিভূষণের মনে হলো যেন অতি অল্পের জন্যই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা হতে বঞ্চিত হলো। তার পরদিনও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান বলল, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা প্রকার লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানিল না। দারোয়ান বলল, বাবু, তবে আমি সমস্ত রাত হাজির থেকে পাহারা দেব। সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। পরদিন সন্ধ্যেবেলায় প্রদীপ নিভিয়ে ফণিভূষণ তার শোবার ঘরে সেই জানলার সামনে এসে বসল। আকাশে মেঘ এবং চতুর্দিকে কোনো একটি অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। মেঘের কদরব এবং যাত্রার গানের শব্দ সেই নিস্তব্ধতা ভাঙতে পারেনি, কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস এনে দিয়েছে। অনেক রাত্রে এক সময় মেঘ এবং ঝিঝির এবং যাত্রার টনের শব্দ বন্ধ হয়ে গেল
এবং রাত্রের অন্ধকারের উপরে আরো একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় এসেছে। আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠক ঠক এবং ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফেরাল না। তার ভয় হলো যদি তার অত্যাধিক কৌতূহল তার সকল চেষ্টা ব্যর্থ করে দেয়। সে কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে থাকলো। সেই শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে গিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে এলো। অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর দমন করতে পারে না। তার বুকে তুফানের ডিঙির মতো আছাড় খেতে লাগলো এবং নিঃশ্বাস রোধ হওয়ার উপক্রম হলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ক্রমে ঘরের কাছে এসে গেল। অবশেষে ঠিক সেই শোবার ঘরে দরজার কাছে এসে খট খট এবং ঝমঝম করে থেমে গেল। ফণিভূষণ আর থাকতে পারল না। সে মুহূর্তে প্রবল আবেগে উচ্ছ্বাসিত হয়ে উঠল। বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে চিৎকার করে কেঁদে উঠল। মনি, তার সেই চিৎকারে ঘরের প্রতিটা কাঠ ঝনঝনিয়ে উঠল। বাইরে এখন শোনা যাচ্ছে ভেকের ডাক আর যাত্রার গান। ফণিভূষণ নিজের কপাল চাপড়ালো। পরদিন মেলা ভেঙে গেছে। দোকানি এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যার পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা ভাবল বাবু তান্ত্রিক মতেই কোনো সাধনা করছে। ফণিভূষণ সারাদিন উপোস করে রইল। জলশূন্য বাড়িতে সন্ধ্যেবেলায় ফণিভূষণ জানলার সামনে বসে রইল। সেদিন আকাশের মেঘ ছিল না এবং বয়ে আসা মিষ্টি বাতাসের মধ্যে দিয়ে আকাশে তারা দেখা যাচ্ছে। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ এখন অনেক দেরি আছে। ফণিভূষণ একখানা চৌকিতে শুয়ে শুয়ে তারা দেখছিল আর ভাবছিল একদিন যখন তার 19 বছর বয়স, যখন কলকাতার কলেজে পড়ত, যখন সন্ধেবেলায় গোল দিঘির ঘাসে শুয়ে থাকতো হাতের উপরে মাথা রেখে, তখন তার মনে পড়তো তার শ্বশুর বাড়ির একটি ঘরে 14 বছরের মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি। তখনকার সেই বিরহ কি সুমধুর মনে হতো। দেখতে দেখতে তারাগুলো সব মিলিয়ে গেল। আকাশ থেকে একটা অন্ধকার নেমে এলো এবং নিচে ঝোড়ো পাতার মোট একজোট হয়ে রইল। আজ ফণিভূষণের মন শান্ত ছিল। সে নিশ্চিত জানত আজ তার ইচ্ছে পূরণ হবেই। আগের রাতের মতো সেই শব্দ নদীর জল ঠেলে ঘাটের সিঁড়ির উপর উঠে এলো। ফণিভূষণ দুই চোখ মেলে এক চিত্তে চেয়ে রইল সেই দিকে। শব্দ দরজা পেরিয়ে দেউরির মধ্যে প্রবেশ করলো। ফাঁকা অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে উঠে এসে দীর্ঘ বারান্দা পেরিয়ে শোবার ঘরের সামনে এসে দাঁড়ালো। ফণিভূষণের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার করে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের প্রতিটি জিনিসের সামনে একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের খুব কাছে এসে গেল। এবার ফণিভূষণ চোখ খুলে দেখল ঘরে নবদিত দশমীর চাঁদের আলো এসে পড়েছে এবং তার চোখের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল। সেই কঙ্কালের আপাদ মস্তকে অস্থিতে অস্থিতে এক একটি আবরণ সোনায় হীরায় ঝকঝক করছে।
গয়নাগুলো ঢিলা ঢলঢল করছে, কিন্তু গা থেকে খসে পড়ছে না। সবচেয়ে ভয়ঙ্কর হলো তার অস্থিময় মুখে উজ্জ্বলতা অবিচলিত দৃঢ় শান্ত দৃষ্টি। আজ 18 বছর আগে একদিন যে চোখে চোখ রেখে ফণিভূষণ শুভ দৃষ্টি করেছিল, সেই দুটি চোখ আজ এই কৃষ্ণপক্ষের রাতে দেখে তার সর্বাঙ্গ হিম হয়ে যায়। ফণিভূষণ প্রাণপণে দুই চোখ বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। মৃত মানুষের চোখের মুখে চেয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাকিয়ে ডান হাতটা বাড়িয়ে ডাকল। তার 4 আঙুলের অস্থিতে হীরার আংটি ছকপক করে উঠল। ফণিভূষণ যন্ত্রের মতো উঠে দাঁড়ালো। কঙ্কাল দরজার দিকে এগিয়ে গেল। হাড়েতে আর গয়নায় কঠিন শব্দ হতে লাগলো। ফণিভূষণ তার পেছনে পেছনে চলল। বারান্দা পার হয়ে সিঁড়ি খটখট ঠক ঠক ঝমঝম করতে করতে নিচে নেমে এলো। জনশূন্য অন্ধকার দেউড়ি পার হয়ে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় এসে পড়ল। খোয়াগুলি হাড়ের সাথে কড়কড় করতে লাগলো। সেখানে ক্ষীণ জ্যোৎস্নায় সেই বর্ষার নিবিড় অন্ধকার ছায়াপথে দুজনে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। ঘাটের ধাপ দিয়ে ধীরে ধীরে তারা নামতে লাগলো, এক পা করে। বর্ষায় পরিপূর্ণ নদীর জলের উপর জ্যোৎস্না ছিটছিট করছে। কঙ্কাল ধীরে ধীরে জলে নামলো। তাকে অনুসরণ করে ফণিভূষণও জলে পা দিল। আর দেওয়া মাত্র তার তন্দ্রা ছুটে গেল। সামনে তার পথপ্রদর্শক নেই। মাথার উপরে খণ্ড চাঁদ শান্তভাবে চেয়ে আছে। সর্বাঙ্গে আতঙ্কে শিউরে উঠে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। সাঁতার জানল, তার স্নায়ু দুর্বল হয়ে গেছিল। স্বপ্ন থেকে এক মুহূর্তের জন্য জেগে উঠে পরক্ষণে স্রোতের তোড়ে ভেসে গেল। গল্প শেষ করে স্কুল মাস্টার খানিকক্ষণ থামলেন। আর তখনই বোঝা গেল তিনি ছাড়া জগতে সবই নিস্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করলেন না? আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি বিশ্বাস করেন? না, কেন করি না তার কয়েকটি যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নন, তার হাতে বিস্তর কাজ আছে। আর দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। নমস্কার। আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি বললাম, নৃত্যকালী। শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মণিহারা, কথক মধুসূদন এবং গোমস্টারের চরিত্রে সায়ক, স্কুল মাস্টারের চরিত্রে সায়ন, ফণিভূষণের চরিত্রে নীলাঞ্জন এবং মণিমালিকার চরিত্রে প্রকৃতি। গল্পের সাউন্ড ডিজাইন, স্পেশাল এফেক্ট এবং পোস্টার ডিজাইন করেছে ভঞ্জ জাট। গল্পের সূত্রধার আমি, পূজা। অডিও অ্যাডাপ্টেশন, এডিটিং এবং ডিরেকশন দিয়েছে সায়ক। তা কেমন লাগলো আপনাদের আজকের আমাদের এই গল্প? জানাতে ভুলবেন না কিন্তু আমাদের কমেন্ট সেকশনে। আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদেরকে সাপোর্ট করতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবেন। তাহলে 25শে বৈশাখ উপলক্ষে আশা করছি আমাদের এই প্রযোজনা আপনাদের ভালো লেগেছে। আজ আসি, আবার সামনের সপ্তাহে মজলিসে আড্ডার ঠেক নিয়ে আসবে নতুন একটা গল্প।
ততক্ষণ রোমাঞ্চিত হতে থাকুন, হাসতে থাকুন এবং সুস্থ থাকুন।